বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। فبكل فخر واعتزاز نرحب بكم في هذا المناسبة الزاهية التي نحتفل فيها بالإطلاق الرسمي لمنصة জ্ঞানাঙ্গন، وهي منصة تعليمية رقمية تسعى إلى نشر العلم وبناء مجتمع يعتمد على المعرفة والتفكير والتطور. نسأل الله أن يبارك في هذا المشروع وأن يجعله نورا وسببا للنجاح والرقي. All praise is due to Allah, Lord of the worlds. Peace and blessings be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, his family and his companions. It is with great pride and gratitude that we welcome you all to this remarkable event, the official launch of Gyanangan, a digital educational platform committed to spreading knowledge and building a society rooted in learning, wisdom, and progress. We ask Allah to bless this initiative and make it a source of light, benefit, and excellence for learners everywhere. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আশা করছি সকলেই ভালো আছেন। এই গর্বময় মুহূর্তে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদের এই মহৎ উদ্যোগ শুরু করার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান জ্ঞানাঙ্গন এর আনুষ্ঠানিক উদ্বোধনী লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকের এই আয়োজনে আমরা জানব এই জ্ঞানাঙ্গনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা শুনব অতিথিদের মূল্যবান বক্তব্য এবং ঘোষণা করব আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা। এছাড়াও আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আমাদের লাইভ সেশনে, আমরা সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। তো আমরা শুরু করছি আজকে লাইভ অনুষ্ঠান মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের পরে
আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর নাতে রাসূল সাল্লাম পরিবেশন করবেন আমাদের আজকের অতিথি আরিফ রুহানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা, সেই ফুলেরি সুবাস নিতে, সেই ফুলেরি সুবাস নিতে চল রে মদিনায়, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা। নূর নবীজি আগমনে গাও রে সবে গান, কে পারিবে শেষ করিতে গে নবীর শান। নবী বিনে ভুবন মাঝে, নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা, সেই ফুলেরি সুবাস নিতে, সেই ফুলেরি সুবাস নিতে চল রে মদিনায়, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা, রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা তন্ময় হয়ে শুনেছিলাম আরিফ রুহানি কণ্ঠে অত্যন্ত চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে মূলত অতিথি হিসেবে রেখেছি তিনজনকে। আপনারা অলরেডি পোস্টারটি দেখেছেন যে আমাদের অতিথি হিসেবে আছেন বিলাল হোসাইন, যিনি সহকারী পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 43তম BCS। আমরা বিলাল হোসাইন সাহেবের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। আমি বিলাল হোসাইন, আমি সহকারী পরিচালক হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরে আছি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। আমি আজকের এই লাইভে উপস্থিত হতে বা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জ্ঞানাঙ্গনের প্রতিষ্ঠাতা নেসারীকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই লাইভটি একটি প্রাণবন্ত, জ্ঞানমূলক এবং অনেক শিক্ষণীয় বিষয় হবে, এবং যারা এখানে জয়েন করেছে তারা এখান থেকে কিছু দিক নির্দেশনা পাবে এবং উপকৃত হবে। ধন্যবাদ। আব্দুল কালাম নেসারী। শুক্রিয়া। আমাদের সাথে আছেন আমাদের আরিফ রুহানি, যিনি অধ্যয়নরত আছেন উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ,
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, জেদ্দা, সৌদি আরব। আমরা একটু আগেই যার কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, আমরা একটু তার সাথে পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহু ওয়া বিয়াকুম, বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আ'মাল। আমি আরিফ রুহানি। আমি বর্তমান অধ্যয়নরত আছি আরবি সাহিত্য ভাষা বিভাগ, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, জেদ্দা, সৌদি আরবিয়াতে। এবং আজকে ইনশাআল্লাহ লাইভের শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং আমাদের আজকের এই আয়োজনটি জ্ঞান সমৃদ্ধভাবে উপস্থাপিত হোক এই কামনায় সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ, শুকরিয়া। আরেকজন অতিথি আজকে আমাদের আছেন, যিনি মাওলানা মুয়াজ্জম হোসাইন, যিনি ঢাবি থেকে পড়াশোনা শেষ করেছেন এবং কামিল প্রথম শ্রেণী, ইফতা করেছেন মুমতাজ গ্রেড নিয়ে, মাশাআল্লাহ। তো তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেননি, চেষ্টা করছেন। আমরা পরবর্তীতে তার সাথে পরিচিত হব। তো আমরা মূলত আজকে 3 ক্যাটাগরির 3 জনকে আমরা অতিথি হিসেবে নিয়েছি, আর সাথে তো আমি আছি, আপনাদের অনেকেরই চেনা মুখ, আবুল কালাম নেসারি। আমি উপস্থাপনায় আছি, আজকে আমি গেস্ট না, আজকে আমি হোস্ট। তো আমরা মূলত 3 ক্যাটাগরির 3 জনকে নিয়েছি। এর কারণ হলো আমরা আমাদের এই জ্ঞানাঙ্গন থেকে যেভাবে জেনারেল জ্ঞান, সাধারণ জ্ঞানগুলো যাতে আমরা প্রচার করতে পারি, এবং আমরা জেদ্দা, সৌদি আরব কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিয়েছি, যিনি উচ্চতর আরবি ভাষা বিভাগে অধ্যয়নরত আছেন। আমরা যাতে এখান থেকে আরবি ভাষাটাকে সমৃদ্ধভাবে, আমরা সমৃদ্ধির সাথে এখান থেকে আমরা প্রচার করতে পারি, সেই চেষ্টা করব। আরেকজন নিয়েছি যিনি আরবি ইংরেজি উভয় দিক থেকেই পারদর্শী, একদিকে ঢাবির ছাত্র, আর একদিকে তিনি আবার কামিল করেছেন, ইফতা করেছেন। তিনি আপনাদেরকে উভয়ভাবে একটা কম্বাইন্ড প্যাকেজ উপহার দিবেন। পাশাপাশি আমি খাদেম হিসেবে তো আছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের অতিথিদের পরিচিতি। আমি এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রামে আমাদের কি কি হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে ঘোষণা করে শোনাচ্ছি। আজকে এই আয়োজনে আমরা আমাদের জ্ঞানাঙ্গনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানব, আমাদের অতিথিদের মূল্যবান বক্তব্য আমরা শুনব, এবং আমাদের ভবিষ্যৎ যে কার্যক্রমের রূপরেখা সেটা আমরা এই লাইভের মাধ্যমে প্রকাশ করব। আপনারা এখানে সরাসরি প্রশ্নও করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের লাইভ সেশনে, আমরা সেগুলো লাইভেই জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যিনি অতিথি আছেন বেলাল হোসাইন, তিনি কিন্তু বিসিএস উত্তীর্ণ এবং অনেক লম্বা একটা জার্নি তার জীবনে রয়েছে এই জ্ঞানের পথে। তিনি একটা দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে মূলত এই পর্যায়ে এসেছেন। আমরা তার থেকে শুনবো তার সেই অভিজ্ঞতার কথা, আমরা অনুপ্রাণিত হব আশা করছি ইনশাআল্লাহ। আমাদের এই জ্ঞানাঙ্গনের একটা উদ্দেশ্য হলো যে আমরা আমাদের এই অনলাইন যে শিক্ষা উপকরণটা, এটা আমরা চেষ্টা করব বিনামূল্যে উপস্থাপন করার জন্য, যেখানে যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে জ্ঞান আহরণ করতে পারবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস সহ চাকরি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কার্যকর কন্টেন্ট সরবরাহ করব রিলস, বিভিন্ন কোর্স, কুইজ এবং লাইভ সেশনের মাধ্যমে। এছাড়াও আমাদের মৌলিক দক্ষতা যেমন সফট স্কিলস, লজিক, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি দক্ষতা সমূহ অর্জনের সুযোগ তৈরি করার জন্য ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। একটি সচেতন, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে তরুণদেরকে জ্ঞানভিত্তিক মূল্যবোধে উদ্বুদ্ধ করব আমরা। জ্ঞানভিত্তিক আলাপ এবং সংলাপের পরিবেশ তৈরি করব লাইভ প্রশ্নোত্তর, পডকাস্ট, আলোচনা ইত্যাদির মাধ্যমে। এছাড়াও প্রযুক্তির সদ্ব্যবহার শেখাবো, যেন আমরা দিন এবং দুনিয়া এই দুটিকে একীভূত করে আমরা একটা নতুন প্রজন্ম গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। যারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন দেখছেন, আপনারা কমেন্টে জানান। আপনাদের কমেন্টগুলো ঠিক এইভাবে আমাদের স্ক্রিনে শো হবে একে একে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যেই আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের আজকের অন্যতম অতিথি মাওলানা মুয়াজ্জম হোসাইন। আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই।
আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন, এটা আজকে বাস্তব হয়ে গেছে। আসলে সময়টা একটু সব মিলিয়ে একটু ডিফিকাল্ট যাচ্ছে। আমরা অনেকেই গ্রামের বাড়িতে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। আমার পড়াশোনার বিষয় তো আমাদের আবুল কালাম আজাদ সাহেব বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, ঢাকা আলিয়া সহ তারপরে কওমি অঙ্গনে সর্বোচ্চ পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকর। বর্তমানে আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি কর্মকর্তা হিসেবে। আমি ব্যক্তিগতভাবে আমার আমি অলরেডি 4টা ইনস্টিটিউশন নিজেই করেছি, যেখানে বাচ্চারা পড়াশোনা করতেছেন। পাশাপাশি আমি আগে ইউনিএইড, তারপর ক্যাম্পাস কোচিংয়ে আমি ক্লাস নিতাম। সব মিলিয়ে এখন প্ল্যাটফর্মে আসলে সময় দেওয়ার আমার সুযোগ হয় না, কারণ হলো আমি অফলাইনে অনেক ব্যস্ত জীবন করছিলাম। তারপরেও আমাদের আবুল কালাম নেসারী সাহেব বারবার এটা বললেন, এবং এটা আমি আগে থেকেই এটা অনুধাবন করলাম যে আসলে এটা খুবই দরকার এবং যুগ উপযোগী। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে শুরু হলো। আপনাদের সাথে আমাদের মিশন ভীষণ নিয়ে আগাইতে চাই। উনি আমাদের আসলে উদ্যোক্তা এবং প্রথম আগ্রহ প্রকাশ করছেন। আমরা ওনার সাথে আছি, যেভাবে উনি বলবেন আমরা ইনশাআল্লাহ আমাদের সেরাটা দিয়ে আপনাদের জন্য ভালো চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর গোছালো জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে। এখন আমরা আমাদের অতিথি মোহাম্মদ বিলাল হুসাইন, যিনি একজন সচিবালয়ের কর্মকর্তা, আমরা তার কাছ থেকে তার জীবনের যে অভিজ্ঞতাগুলো আছে তিনি সঞ্চয় করেছেন, সেখান থেকে আমাদের জন্য কতটুকু পাথেয় আছে, আমরা কতটুকু গ্রহণ করতে পারি, আমরা তার থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি জ্ঞানগণের পক্ষ থেকে। আমি শুরুতেই তো আমার পরিচয় দিয়েছি, আমি বিলাল হুসাইন, সহকারী পরিচালক হিসাবে আছি সরকারি আবাসন পরিদপ্তরে। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা যে বিষয়ে কথা বলবো, এটা অলরেডি আপনারা জেনেছেন যে আমরা একটি জ্ঞানের পরিবার থেকে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য বা আমাদের যে জ্ঞান এবং দক্ষতা আপনাদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের দিকে বা মানুষের কল্যাণের জন্য আমরা এখানে হাজির হয়েছি। তো জ্ঞানাঙ্গন এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা এই জ্ঞানের আলোটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা যতটুকু অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছি, সেখান থেকে আপনাদের কিছুটা উপকৃত করার জন্য চেষ্টা করব। সেই উদ্যোগ থেকে আবুল কালাম নেসারী এই উদ্যোগটি নিয়েছেন এবং সেই উপলক্ষে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। তো একটা বিষয় হচ্ছে যে যখন কোনো মানুষ জানে, তখন সে কিন্তু কোনো কিছুতে থেকে থাকে না। বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে একটা মানুষ স্মার্ট হওয়া দরকার। যখন একটা মানুষ স্মার্ট হয়, তখন সে কখনো কোনো জায়গায় ব্যর্থতা শিকার হলেও সেটা সে ওই ব্যর্থতার চাদরটাকে সরাইয়া সে সফলতা অর্জন করতে পারে। স্মার্ট জিনিসটা কি? স্মার্ট মানে যে পোশাক আশাক ভালো হবে, কথাবার্তা ভালো হবে, এইটা স্মার্ট না। স্মার্ট হচ্ছে যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, যে যত বেশি জানবে, সে তত বেশি স্মার্ট। স্মার্টের নতুন যে বিষয়টা এইটাই, পোশাক আশাক স্মার্ট থাকলে সেটাকে স্মার্ট বলা যায় না। যে যত বেশি জানবে সে তত বেশি স্মার্ট হবে। আশা করা যায় যে জ্ঞানাঙ্গনের সাথে যদি আমরা যুক্ত থাকি, আমরা তত বেশি জানতে পারবো এবং তত বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, নিজেদেরকে তত বেশি স্মার্ট করতে পারবো এবং বর্তমান বিশ্বায়নের যুগে, বর্তমান তথ্য প্রযুক্তি থেকে আমরা তত বেশি নিজেদেরকে সফল করে গড়ে তুলতে পারবো।
আপনি যদি আপনার জার্নিটা সম্পর্কে একটু বলতেন, আপনি কিভাবে এখন বিষয়টা হচ্ছে যে আমার জীবনের যে বিষয়টা আমি সফল বলা যাবে না, তো সফলতার দিকে আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে যাতে আমরা সফল হতে পারি। সফল হতে হলে যে একটা আছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, বা পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি, এটা ধ্রুব সত্য, এই সত্যের বাইরে কিছু নেই। যখন একজন মানুষ পরিশ্রম করবে এবং পরিশ্রম করলে সেটা যে বৃথা যায় না, সেটা আমার জীবন থেকে আমি দেখেছি। আমার জীবনের প্রথম ছিল চাকরির পরীক্ষা, ছিল ব্যাংকের একটা 5 ব্যাংকের একটা পরীক্ষা ছিল, এবং আল্লাহর রহমতে ওইটা আমি ভাইবে দিয়েছিলাম, কিন্তু ভাইবে আমার রেজাল্ট আসেনি। তখন এক ধরনের হতাশা কাজ করেছে, স্বাভাবিক। কিন্তু এরপর যখন আমি বিসিএস এর জন্য আমার প্রধান টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে যখন আগানো শুরু করেছি, তখন ততটা আর কি গুরুত্ব দিয়ে পড়াশোনা করা হয়নি। 40তম বিসিএস ছিল আমার প্রথম, এবং ওইটার প্রিলিমিনারিতে আমি উপস্থিত হলাম, পরীক্ষা দিলাম। একটুর জন্য আমি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারলাম না। ওই জায়গা থেকে আমার ভিতরে একটা জেদ কাজ করেছে। এটি জেদ বিষয়টাও থাকতে হবে। যখন আপনি কোনো জিনিস অর্জন করতে যাবেন, পড়াশোনা বা সফলতা অর্জন করতে যাবেন, তখন আপনার ভিতরে জেদ থাকতে হবে, জেদ ছাড়া কাজ হবে না। এরপর টার্গেট ছিল যে না, 41 বিসিএস থেকে আমাকে মানে এই বিসিএস তো আমি পারলাম না, পরের বিসিএস আমি চেষ্টা করবো যাতে আমি সফল হতে পারি। তারপর পড়াশোনা শুরু করলাম। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আমরা বেশ একটা সময় খারাপ একটা সিচুয়েশনে গেছি আমরা সবাই। তখন কিন্তু আমি বসে থাকিনি। সবাই যখন করোনা ভাইরাসের ভিতরে গ্রামে ছিল, আমিও গ্রামে ছিলাম, পড়াশোনা টুকটাক করেছি। এর ভিতরেই আমি আবার এসে আবার পড়াশোনা করেছি, এবং 41তম বিসিএস এ ওই পড়াশোনার পর ভালো প্রিপারেশন নিয়ে ওই প্রিলিমিনারিটা দিলাম, এবং ওই প্রিলিমিনারি কৃতকার্য হওয়ার পর আল্লাহর রহমতে আমি কোনো প্রিলিমিনারিটি ফেল করিনি। আর মানে ওইটাই, মানে একটা ফাউন্ডেশন যদি তৈরি হয়ে যায়, তখন আপনি যা কিছু দেবেন ওখানে সবকিছু হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি পরিশ্রম করেছি, একাগ্রতার সাথে পরিশ্রম করেছি, যার কারণে আমি 41 প্রিলিমিনারি পাশের পর আর কোনো পরীক্ষায় ফেল করিনি, প্রিলিমিনারি পরীক্ষা ফেল করিনি। এরপর চাকরি হচ্ছিল না। আবুল কালাম নেসারি তো সবকিছু সাক্ষী, আমার শুরু থেকে একদম চাকরির যে জীবনের সবকিছু সাক্ষী আবুল কালাম নেসারি। ও সবকিছু জানে, এবং ওর সাথে শেয়ার করতাম। যখনই হতাশ হতাম ওর সাথে শেয়ার করতাম। ও শুধু সবসময় এটাই বলতো যে লা তাহজান, কখনো হতাশ হয় না, আর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এই বিষয়টা সে আমাকে বারবার বলতো। এরপর আল্লাহর রহমতে আজ এই যে চাকরিটা আমি করতেছি, এইটা আমার 7ম চাকরি, সরকারি চাকরি 7ম। মানে 7টা চাকরি আমি পেয়েছি, এবং সেটা 1 বছরের মাথায়, 1 বছরের ভিতরেই। এবং প্রথম যে চাকরিটা হয়েছে সেটাও আবুল কালাম নেসারি, তুমি জানো যে তোমার রুমে আমি ছিলাম, এবং তখনই রেজাল্টটা দিয়েছিল, এবং অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। এবং সব থেকে একটা ম্যাজিক্যাল বিষয় হচ্ছে, যেদিন 3রা এপ্রিল 2022 ওই দিন রেজাল্ট দিয়েছিল, 2টা চাকরির রেজাল্ট ছিল। একটা ছিল হচ্ছে সিএজি অডিটর, আর একটা ছিল সিজিডিএফ অডিটর। জোহরের নামাজের পর আমরা কথা বলতেছিলাম, ওই সময় সিএজি অডিটরের রেজাল্টটা দিয়েছিল। ওইটা 2টার দিকে, আনুমানিক 2টার দিকে রেজাল্টটা দিয়েছিল। ওইটা আমি ভাইবে দিয়েছিলাম, কিন্তু ওইটা দুর্ভাগ্যজনক ভাবে আমি কৃতকার্য হতে পারিনি। তখন আবার ভেঙে পড়লাম যে আমাকে দিয়ে কিছু হবে না। ওই আবুল কালাম নেসারি আবার বলেছিল যে হবে, ধৈর্য ধর, ইনশাল্লাহ হবে। এরপর মানে 30 মিনিটও যায় না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আবার আমার একটা ফ্রেন্ড ফোন দিল যে আরেকটা রেজাল্ট দিয়েছে, হ্যাঁ সিজিডিএফ অডিটর রেজাল্ট দিয়েছে। আমি বলি যে না, এটা সিএজি রেজাল্ট দিচ্ছে। এরপর বললো না সিজিডিএফ দিয়েছে। আমি বলছি না, ওটা হবে না, এইটা ভালো হয়েছিল করতে, এইটাই হয় নাই, ওইটা খারাপ হয়েছে, ওটা তো হওয়ার প্রশ্নই আসে না। পরে আবুল কালাম নেসারি কি বললাম যে এই রোল নাম্বার তুই চেক করে দেখ। ও চেক করলো যে রেজাল্ট আসছে। তখন তো কান্না করে দিলাম। প্রথম চাকরির একটা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। এর আগে অনেকগুলো ভাইবে দিয়েছি,
কিন্তু কৃতকার্য হতে পারিনি। ওইটাই ছিল প্রথম সফলতা, এবং আল্লাহর রহমত ওই সফলতার পর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একটার পর একটা সফলতার সংবাদ। একটা সময় আবুল কালাম নেসারী তো বিরক্ত হয়ে গেছে যে তুই আর কত সফলতার শোনাবি আমাকে। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর মানুষের সাপোর্ট ছিল, সবার সাপোর্ট ছিল, মা বাবার দোয়া ছিল, হ্যাঁ, আর বন্ধু বান্ধবের সাপোর্ট ছিল, এর কারণেই আমি সফলতা পেরেছি। এই যে আয়াতের বাস্তব হ্যাঁ 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 বাস্তব প্রতিফলন ঘটেছে। এবং এটা আমি একদম মানে ওই সময় ছিল রমজান মাস। হ্যাঁ, রমজান মাস ছিল 3রা এপ্রিল, ওইটা রমজান মাস ছিল। এবং আমি বরিশাল থেকে প্রথম রমজানের দিন আমি সাহারি খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর একটা ভাইবা ছিল ভাইবায় যোগদান করার জন্য। আমি তাহাজ্জুদে বললাম যে আল্লাহ আর কত, এই রমজান মাসে বরিশাল থেকে রোজা রেখে ঢাকা যাওয়া, এটা আর কত, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এবং প্রথম রমজানই আমার চাকরিটা হয়ে গেল। মনে আছে মনে হয় কালাম নেসারী প্রথম 3রা এপ্রিল 2022 প্রথম রমজান ছিল। এবং আমি ওই তাহাজ্জুদের পর আমি যে তাহাজ্জুদের যে একটা ফজিলত, এইটা আমি ওই দিন প্রথম একদম মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি। হ্যাঁ, যে আমি বললাম আর আল্লাহ মানে কেমনে কবুল করে নিল, মানে ওই দিনই মানে প্রথম রোজার দিনই আমার চাকরি হইলো। এবং আল্লাহর রহমতে ওই যেটা ভাইবে দিচ্ছিলাম ওইটাই আমার চাকরি হয়েছে, পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে, মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে চাকরিটা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন আর একটা বিষয় এখানে শেয়ার করতে চাই, পরিশ্রমটা যে আমরা করব, পরিশ্রম কিন্তু গাধায় করে আসলে। তো গাধার পরিশ্রম করতে থাকে, কিন্তু সেই অনুযায়ী ও প্রাপ্য পায় না আসলে। সিংহ আছে, সিংহ কিন্তু ঘুমায় সারাদিন। হ্যাঁ, সারাদিন ঘুমায়। ও যখন রাত্রে পরিশ্রম করে অল্প, তাও সে বনের রাজা। কেন? এটার একটা বিষয় আছে যে পরিশ্রমটা যদি গুছানো হয় এবং সঠিক ওয়েতে হয়, সঠিকভাবে হয়, তখন সেই পরিশ্রম আপনাকে সফলতা নিয়ে আসবেই। কিন্তু পরিশ্রম যদি সফলভাবে সঠিক ওয়েতে না হয়, সঠিকভাবে না হয়, তাহলে সেই পরিশ্রম সবসময় পরিশ্রমই থেকে যাবে। এখন আরেকটা বিষয়, আমি যেহেতু এখানে জ্ঞান নিয়েই কথাবার্তা হচ্ছে, আমার যেটা মনে হয় বর্তমান যে যুগ, এই যুগে যদি কারো ইংরেজি জানা থাকে ভালোভাবে, যদি কারো গণিত জানা থাকে, তাহলে সে কখনোই পিছনে পড়বে না। আমি অন্যান্য সাবজেক্টের বলছি না, সবগুলোই লাগবে। এর ভিতরে যদি কারো ইংরেজি জানা থাকে আর গণিত জানা থাকে, তাহলে সে কখনোই পিছিয়ে পড়বে না এবং সে আগাই যাবে। কেন আগাই যাবে? আমি আমার দিক থেকে বলি, আমি যদিও আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার গণিতের প্রতি ছোটবেলা থেকে ঝোঁক ছিল এবং আমি গণিত করতে পছন্দ করি এবং গণিতের যে কোনো বিষয় আমি করার চেষ্টা করি এবং এগুলো আমি মজা পাইতাম, ছোটবেলা থেকেই পাইতাম। যার কারণে আমি কখনো গণিতে যে চাকরি পরীক্ষাগুলো হতো, আমি গণিতে সবসময় মানে ফুল মার্কস পাইতাম। এর কারণে হয়তো কি, যারা মানে গণিতে আমাদের কিন্তু পিছিয়ে আছি, আমরা যারা বাঙালি আমরা একটু গণিতে পিছিয়ে আছি, এটা স্বাভাবিক, মানে কিছুটা আমরা একটু দুর্বল। তো ওইখানে আমি যদি যখন ফুল মার্কস গণিতে মানে এনশিওর করতে পারবো, তখন কিন্তু অন্যান্য সাবজেক্ট গুলো আমার মোটামুটি এফোর্ট দিলেও চলে আসবে। তো এই বিষয়টা আমাদেরকে করতে হবে, যাতে আমরা গণিত এবং ইংরেজিটা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের জ্ঞানাঙ্গনের জন্য আপনি কি করতে চাচ্ছেন, বা আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য কি করবেন? আমাদের যারা আছে, আমি হচ্ছে যে আমার যতটুকু সীমিত অভিজ্ঞতা বা যতটুকু জ্ঞান আছে, সীমিত জ্ঞানই বলবো, এই জ্ঞানটুকু আমি ছড়িয়ে দিতে চাই জ্ঞানাঙ্গনের মাধ্যমে। আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং মানে জ্ঞানাঙ্গনে যারা যুক্ত হবে, হ্যাঁ, তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটু পরিশ্রম করতে চাই। আমিও পরিশ্রম করতে চাই, সাথে যারা থাকবে তাদের সবাইকে সাথে নিয়ে একটু পরিশ্রম করতে চাই। এবং আমরা এরকমের আরেকটি প্ল্যাটফর্ম আয়োজন করতে চাই, যখন আমাদের মানে কিছু লোক, অনেক লোক যখন এখানে সফলতার জয়গান গাবে, যখন তারাও মানে প্রত্যেকটা মানুষই ব্যর্থ থাকে এবং একটা এই যে ব্যর্থতার পিলারের উপরেই কিন্তু সফলতা নির্ভর করে। হ্যাঁ, এইটা আমি চাই যে জ্ঞানাঙ্গনের আমরা যারা পরিশ্রম করব, এখন থেকে আমরা যেহেতু এটা যাত্রা শুরু হলো, ইনশাল্লাহ আমরা চাইবো এখান থেকে যাতে আরো শত শত মানুষ, শত শত বেকার মানুষ এসে তাদের ব্যর্থতার
ব্যর্থতার মঞ্চের উপরে দাঁড়াইয়া তারা সফলতার জয়গান গাইবে ইনশাআল্লাহ। এবং সেই সেই মঞ্চটাই হবে জ্ঞান অঙ্গন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবং আমি 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 চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে মানুষ কিভাবে মানে সঠিক ওয়েতে এবং স্মার্টলি যাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যায়, এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য, নিজের জীবনী থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমি আমাদের এই জ্ঞানাঙ্গনের যে ভবিষ্যৎ কার্যক্রমের যে রূপরেখা সে সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। এখানে আমরা মূলত কিছু কাজ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আমরা কিছু কাজ করব দৈনিক ভিত্তিতে, কিছু কাজ করব সাপ্তাহিক ভিত্তিতে, কিছু কাজ করব মাসিক ভিত্তিতে। তো দৈনিক ভিত্তিতে আমরা যেটা করব, এখানে আমরা প্রতিদিন 2টি রিলস দিব, জ্ঞান কুইক লার্নিং, যার মাধ্যমে শেখা যাবে। তারপরে হচ্ছে আমাদের একটা ভিডিও থাকবে, ভিডিও ক্লাস থাকবে, একটা বিস্তারিত যে কোনো বিষয়ের উপরে, যেটা আপনারা শুনে বা শিখে উপকৃত হতে পারবেন। সমসাময়িক বিষয় বা বিভিন্ন নলেজ এখান থেকে শেয়ার করা হবে। সাপ্তাহিক আমরা একটা লাইভ প্রশ্নোত্তর সেশন করার চেষ্টা করব সাপ্তাহিক কার্যক্রমে। প্রত্যেক মাসে আমরা একটা লাইভ পডকাস্ট করব, যেখানে আমরা বিভিন্ন সফলদের সাথে কথোপকথন করব। বিভিন্ন যারা টিচার্স আছেন, যারা সিভিল সার্ভেন্টস আছেন, বিভিন্ন স্কলার আছেন। আমি একটু ডিস্টার্ব করি, সরি আমি একটু ডিস্টার্ব করি। তুমি যে কুইজের কথাটা বললা, এই ক্ষেত্রে আমার একটু মনে পড়লো যে যেহেতু এটা একটা জ্ঞান ছড়ানোর একটা প্ল্যাটফর্ম, তারপরেও আমাদের একটু ফোকাস কিন্তু আছে চাকরির বিষয়গুলো, যাতে এখান থেকে পড়াশোনা করে মানুষ একটু চাকরি পেতে পারে, এই লক্ষ্যটাও কিন্তু আমাদের আছে, আমাদের মিশন ভিশনের ভিতরে আছে। তো চাকরির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যেহেতু কুইজের কথা বললা, তোমার যত বেশি পরীক্ষা দেওয়া যায় তত বেশি অস্ত্র বা মেধা ধারালো হয়। এই জন্য মানে আমাদের জ্ঞানাঙ্গনের থেকে আমার পরামর্শ থাকবে, যেহেতু তুমি ফাউন্ডার, যে প্রচুর পরীক্ষা, এবং সেটা হইতে পারে এরকমের সারপ্রাইজ কুইজ, ডেইলি কুইজ, সাপ্তাহিক কুইজ, মান্থলি কুইজ। এবং এক্ষেত্রে যারা একটু সফলতা অর্জন করবে বা প্রথম হবে, এদেরকে পুরস্কৃত করলে অনেক বেশি তারা মোটিভেটেড হবে। ওই মোটিভেশনটা দরকার আছে। ইনশাআল্লাহ আমাদের এখান থেকে পুরস্কার থাকবে, কুইজ থাকবে, এবং সেই অনুযায়ী পুরস্কার থাকবে। তাদের জন্য আমরা বিভিন্ন অনুপ্রেরণামূলক বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিব, যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এখান থেকে আমরা প্রতিযোগিতার আয়োজন করতে পারি। তারপরে আমরা বিষয়ভিত্তিক বিশেষ সপ্তাহ, যেমন একটা সপ্তাহ থাকবে পুরো বিসিএস উইক, একটা সপ্তাহ থাকবে এনটিআরসি উইক, একটা সপ্তাহ থাকবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ উইক। ওই সপ্তাহে শুধুমাত্র ওই বিষয়ের উপরই আমরা বিভিন্ন ফোকাস করে হচ্ছে বিভিন্ন ভিডিও, বিভিন্ন হচ্ছে ক্লাস আমরা এখানে আপলোড করব ইনশাল্লাহ। এছাড়াও আমরা যেটা করব, আমাদের আগামী 6 মাস বা এই বছরের ভিতরে চেষ্টা করব আমাদের জ্ঞানাঙ্গনের জন্য একটা অ্যাপ ডেভেলপমেন্ট করা, এছাড়া ওয়েবসাইট চালু করা ইত্যাদি আমরা কার্যক্রম হাতে নিব। এবং খুব শীঘ্রই আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও চেষ্টা করব আমাদের কার্যক্রম চালু করার জন্য। অনেকগুলো স্বপ্ন জমা রয়েছে বুকের ভিতরে। আল্লাহর রহমত চাই, আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা এটা চাই। তো যাই হোক, আমরা হচ্ছে আমি আরেকটু বলি যে যেহেতু আমি মোটামুটি একটা সবার ভিতরে আছি, লোকজন আছে আমার পরিচিত, তো সেক্ষেত্রে আমাদের এখানে রিসোর্স পার্সনের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমি পারবো ইনশাল্লাহ। অনেক যারা রিসোর্স পার্সন, যাদের অনেক বেশি জ্ঞান গরিমায়, যারা অনেক এগিয়ে, তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে আনতে পারবো, এবং যাতে এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হবে তারা যাতে উপকৃত হয়, এরকমের রিসোর্স পার্সন আমি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ মোহাম্মদ বিলাল হুসাইন। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এবার যেতে চাই আমাদের আরেকজন জ্ঞানী এবং যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি বাংলাদেশে এসেছেন বর্তমানে, কিন্তু তিনি থাকেন সৌদি আরবে, আমাদের নবীর দেশ।
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে, যিনি আরবি ভাষা উচ্চতর গবেষণায় রত আছেন, মাওলানা মোহাম্মদ আরিফ রুহানি। আমরা আপনার কাছ থেকে আপনার এই জার্নি, আপনার লাইফ অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এবং আপনি আমাদের জ্ঞানাঙ্গনের জন্য কি করতে পারেন বা করবেন, কতটুকু আমাদেরকে আপনার জ্ঞান থেকে আমাদেরকে বিতরণ করতে পারবেন, আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা বিল ঈমান ওয়া আরদা কুলুবানা লিল ইসলাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা কুদওয়াতিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বিশেষ করে আজকের এই লাইভ প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুয়াজ্জম হোসেন ভাই এবং মোহতারাম হিলাল হোসেন ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সাথে আজকের যার কথা না বললেই নয়, যার আয়োজনে এত বড় একটি সমৃদ্ধ একটি আয়োজনের পথ চলা, মোহতারাম এবং আমার উস্তাজ আবুল কালাম ভাই। আসলে আমি আবুল কালাম নেসারি ভাইয়ের এক প্রকার ছাত্র। তার থেকে শিষ্যত্ব বা ছাত্রত্বটা শুরু হয় ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ থেকে, কিন্তু এরপরে আমি পরতে পরতে বা প্রতিটি পর্বেই ওনার থেকে আমি জ্ঞান আহরণ করেছি মাল্টিপল ক্ষেত্রে, বহুমুখী ক্ষেত্রে তার থেকে আমি জ্ঞান আহরণ করেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এরকম একটি আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাদেরকে আবারও আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আসলে আমাকে উপস্থাপক মহোদয় আমাকে বলেছে যে আমার পথ চলা বা আমার শুরু বা আমার মানে তিনি জানতে চাচ্ছেন আমার সফলতা। আসলে এখানে যে মোহতারাম ভাইরা আজকে গেস্ট হিসেবে আছেন, এমনকি সঞ্চালক সাহেবও, আসলে আমার সফলতা তাদের ধারে, মানে তাদের সফলতার ধারে কাছেও আমি আসলে মানে সফলতার কোনো অঙ্গনেই এ পর্যন্ত যাইনি। তো মনে হয় না আমার সফলতার কোনো গল্প আছে, আমার পথ চলার কোনো গল্প আছে। এক্ষেত্রেও আসলে আমার প্রসেসটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করব। এ পর্যন্ত আমি আরবি ভাষা নিয়ে দেশের বাইরে পড়ছি, এই প্রসেসটাকে কিছুটা উপস্থাপন করার চেষ্টা করব। এবং আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব একাডেমিক আলোচনাকে সংক্ষিপ্ত আকারে। ইমরুল কায়েস, যার নাম আমরা আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে যার নাম আমরা শ্রবণ করিনি। তার একটি বিখ্যাত কবিতা এবং মাশহুর কবিতা কাইফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি। আমরা জানি ইমরুল কায়েস একজন ব্যর্থ প্রেমিক। তো তিনি যেই মেয়েটিকে ভালোবাসতেন, বলা হয় সেই মেয়েটির নাম ফাতেমা। তো সে সময়কার কুরাইশ বংশের বিভিন্ন বংশীয় রীতিনীতির কারণে তিনি তার ভালোবাসার মানুষটিকে পাননি। অর্থাৎ আমরা জেনেছি, আমরা পড়েছি যে ইমরুল কায়েস তিনি বংশীয়ভাবে গৌরবান্বিত একটি মর্যাদার লোক ছিলেন। তার বংশ শৌর্যে বীর্যে অনেক উপর লেভেলে ছিল। আর এর বিপরীতে যেই মেয়েটিকে তিনি ভালোবাসতেন, সেই মেয়েটির বংশ ছিল একটু নিচু পর্যায়ের। তো সেজন্য তাদের মাঝে মিলন ঘটেনি শেষ পর্যন্ত। তো ইমরুল কায়েস একদিন ওই তার প্রেমিকাকে স্মরণ করেই অনেক কবিতা লিখেছেন। সাবা মুআল্লাকার মধ্যে ইমরুল কায়েসের কবিতাও ছিল। আমরা জানতাম সাবা মুআল্লাকা মানে শুধু 7টি কবিতা না, আসলে সাবা মুআল্লাকা বলা হয় যে বিশাল বিশাল যে কবিতা গুচ্ছগুলো, সেখানে নাম ছিল সাবা মুআল্লাকা, কিন্তু সাবা মুআল্লাকার অধীনে অসংখ্য কবিতা ছিল, অনেক মাশহুর বিখ্যাত কবিতা ছিল। তো ইমরুল কায়েস তার প্রেমিকাকে, তার হারানো ব্যথাকে স্মরণ করার জন্য এই কবিতাটা লিখেছিলেন। খুবই বিস্তৃত একটি কবিতা।
তো তিনি লিখেছিলেন তার প্রেমিকা যে তাঁবুতে যেই ঘরে বসবাস করত সেই ঘরকে উনি উল্লেখ করেছেন। তার প্রেমিকা মানে বিভিন্ন প্রকৃতির পাহাড়, সুন্দর পাহাড়ের সৌন্দর্যতা, সমুদ্রের সৌন্দর্যতা, আকাশের সুবিশালতা দিয়ে তার প্রেমিকাকে ইমরুল কায়েস তামসিল করেছেন বা উপমা দিয়েছেন। অর্থাৎ তার প্রেমিকাকে কবিতার মাধ্যমে ইনি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন, সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে উপস্থাপন করেছেন। তো আসলে কেন আমি ইমরুল কায়েসের কবিতাটা নিয়ে আসলাম, আসলে আমার পড়াশোনা তো ইমরুল কায়েসকে নিয়ে, ইমরুল কায়েস, কাব বিন আশরাফ, উহাইর বিন আবু সালামা, এনাদেরকে নিয়ে আমাদের পড়াশোনা গবেষণা। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম যে নাজিল করলেন, তো পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন কুরাইশদের ভাষায়। কুরাইশদের ভাষায় পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, কারণ সে সময় গোটা আরবে ভাষাটা বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে পড়ার কারণে কোন জায়গায় আরবির কোন অঞ্চল আরবি থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কুরাইশ ভাষায় নাজিল করলেন। এর কারণ হচ্ছে একমাত্র কুরাইশরাই সহিহ এবং আফসাহ, সবচেয়ে বিশুদ্ধ আরবিতে কথা বলতেন কুরাইশরাই। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাষাতেই কোরআন নাজিল করলেন। কিন্তু কোরআনের আসলে অলৌকিকত্বটা কোথায়? যে সময় সাবা মুআল্লাকাতের যুগ ছিল, যে সময় কাব বিন আশরাফের যুগ ছিল, বড় বড় মশহুর কবিদের যুগ ছিল, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে প্রমাণ করে দিলেন যে তারা যতই অসাধারণ কবি হোক না কেন, তাদের ভাষাতেই আমি কোরআন নাজিল করেছি। কিন্তু কোরআনের একটি শব্দ তারা হাজারো ইচ্ছা করলে কখনো বানাতে পারবে না। তাদের ভাষায় নাজিল করলেন, কিন্তু অসাধারণ করে নাজিল করলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কোন জায়গায় বলছেন যে তারা যদি সন্দেহ করে, যদি তারা সক্ষম হয় কোরআনের মতো একটি কোরআন অথবা একটি ছোট্ট ক্ষুদ্র সূরার মতো একটি সূরা অথবা একটি আয়াতের মতো একটি আয়াত তারা যদি বানিয়ে এনে দেখায়, কিন্তু আসলে তারা এটা কখনোই পারবে না। তো আসলে সম্মানিত দর্শকবৃন্দ, আজ গোটা বিশ্বের মধ্যে মিশরে একবার আন্দোলন উঠেছিল, গণবিপ্লব উঠেছিল যে তারা আরবি ভাষা চায় না। আমরা জানি মিশর আরবিতে কথা বললেও তারা কিন্তু আফ্রিকা অঞ্চলের এবং যতগুলো আরব দেশ আছে সবচাইতে পাশ্চাত্য বেশি প্রভাব পড়েছে মিশরে। অথচ মিশরে অসংখ্য নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামদের মাকবারা রয়েছে, অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম বনি ইসরাইলের বিভিন্ন নবীদের পদচারণা হয়েছে মিশরে। এরপরও নতুন যুগে এসে এই জেনারেশনে এসে এক সময় মিশরে গণবিপ্লব উঠেছিল যে তাদের রাষ্ট্রভাষা ইংলিশে করার জন্য। সে সময়ে মিশরে একজন কবি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন, তার নাম হচ্ছে হাফিজ ইব্রাহিম। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও বিশ্বের অনেকেই হাফিজ ইব্রাহিমের সঙ্গে কম্পেয়ার করেন, কারণ কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবি ছিলেন, মানে চলমান স্রোতধারার উল্টো স্রোত চালাচ্ছিলেন। হাফিজ ইব্রাহিম এসে বললেন যে তোমরা সেই ভাষাকেই ভুলে যেতে চাচ্ছ যে ভাষা তোমাদেরকে জীবন দিয়েছে, যে ভাষা তোমাদের মাঝে প্রাণের সঞ্চার করেছে, যে ভাষা তোমাকে মাতৃক্রোড় শিখিয়েছে, সেই ভাষাকেই তোমরা চাচ্ছ না। তোমরা কি জানো এই আরবি ভাষার কত সৌন্দর্য? তোমরা কি জানো এই আরবি ভাষার কত মাধুর্য, কত এই আরবি ভাষার কত আজমত? তোমরা কি জানো না? এবং তিনি এত সুন্দর একটি কবিতা লিখেছিলেন, তার এই কবিতাকে কেন্দ্র করেই তাদের গণবিপ্লব বন্ধ হয়ে গিয়েছিল, মাত্র একটি কবিতা। তো আসলে সম্মানিত দর্শকবৃন্দ, খুব বেশি আলোচনা সেদিকে যাচ্ছি না, কারণ আমি আগেই বলেছি আমি একটু একাডেমিক আলোচনা করব। আলোচনায় আমরা উপকৃত হচ্ছি, কারণ হচ্ছে আপনি যেই দুইজন বিখ্যাত কবির নাম বললেন, শুরুতে ইমরুল কায়েসের এবং এখন বলেন হাফিজ ইব্রাহিমের কথা,
উভয়ের কবিতাই কিন্তু আমাদের যে এনটিআরসি বা নিবন্ধনের লিখিত সিলেবাসে রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ইমরুল কায়েসের সেই কিফা নাবকি মিন যিকরা হাবিবি, সেখান থেকেও কবিতা আসে। তারপরে হাফেজ ইব্রাহিমের মাদ্রাসাতুল বানাত, সেটাও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। সো আমরা আপনার থেকে অবশ্যই এদের সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস অবশ্যই জানতে পারবো আশা করি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি অবশ্যই জ্ঞানাঙ্গনে আমাদের সঙ্গী হবেন এই বিশ্বাস আমরা রাখি। আমাদের শ্রোতাদের জন্য অবশ্যই আপনি দারুণ কিছু উপহার দিবেন, নতুন কিছু নিয়ে আসবেন, সেই প্রত্যাশা শ্রোতা বৃন্দ সহ আমাদের সকলের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, অবশ্যই। আমি একেবারে শেষ করছি। আমি মাত্র 1-1.5 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। আমার অভিজ্ঞতা যতটুকু বলে, বাংলাদেশের আমরা যারা ছাত্র সমাজ আছি বা আসলে গ্রাজুয়েশন শেষ করছি, আসলে বাংলাদেশে ছাত্ররা দুই ধারায় চিন্তা করে। কেউ বাংলাদেশে উচ্চশিক্ষা কি বলে, যেমন বিভিন্ন এনটিআরসি এর পড়াশোনা, পিসিএস প্রিলিমিনারি বা এ ধরনের পড়াশোনা, আর একটা হচ্ছে বাইরে উচ্চশিক্ষা, দুটো ধারা। তো আসলে অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি একজন ছাত্র হিসেবে সকলেরই সর্বপ্রথম এটাই টেন্ডেন্সি থাকা উচিত যে আমি বাংলাদেশেই যে উচ্চ শিক্ষাটি আছে আমি সেটাই কমপ্লিট করব। আর দ্বিতীয়ত, কেউ যদি চয়েস করতে চায় যে দেশের বাইরে উচ্চশিক্ষা, আর আজকের এই পেজ জ্ঞানাঙ্গনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আসলে যারা ইসলামী ধারায় আছে বা যারা আরবির সাথে ইনক্লুডেড আছে, তাদেরকে কিভাবে একটি মূল লক্ষ্যে পৌঁছে দেয়া যায়। তো তাদের জন্য এনটিআরসিএ বা বাংলাদেশে যে সমস্ত ধারাগুলো আছে, এটার সাথে সাথে তাদের যদি তারা চয়েস করতে চায়, যদি কারো এরকম ইচ্ছা থাকে যে বাইরে উচ্চশিক্ষা, যেমন বিভিন্ন আরব কান্ট্রি আছে, কারণ বর্তমান বিশ্বে 23টি দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আল আরবিয়া, আরবি ভাষা। তো সেক্ষেত্রে আসলে আমাদের একজন ভাই, আমার আগে যিনি বক্তা ছিলেন, তিনি বলতেছিলেন, মোহতারাম ভাই বলতেছিলেন যে আসলে যে কোনো ভাষারই গুরুত্ব রয়েছে। উনি ইংলিশের গুরুত্ব বোঝাচ্ছিলেন। বর্তমান বিশ্বে ইংলিশের বিকল্প তো কোনো ভাষাই নেই। পাশাপাশি আরবি, আমাদের ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্ট আছে তরজমা, যে ডিপার্টমেন্টে ইংলিশ, আরবিক এবং ফ্রান্স, এই 3টি ভাষার সমন্বয় করে একটি ডিপার্টমেন্ট। তো আমি দেখেছি আমাদের ছাত্রদের সবচেয়ে বেশি আগ্রহ ভাষার ডিপার্টমেন্টটাতে। তারা ফ্রান্স ভাষা শিখতেছে, তারা জার্মান ভাষা শিখছে, তারা চাইনিজ ভাষা শিখছে। গোটা বিশ্ব জুড়ে ভাষার যে একটা আহমিয়াত আছে, একটা ইম্পর্টেন্স আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং আরবি ভাষাকেও আমরা একটা জীবনের মূল লক্ষ্য বানিয়ে আমাদের জীবনের ভবিষ্যৎকে আলোকিত করতে পারি। এবং ইনশাআল্লাহ যদি এই জ্ঞানাঙ্গনের সাথে আপনারা থাকেন, আসলে আমরা যারা এখানে ইনক্লুড হয়েছি বা হব, সবাই যে শুধু মানে একজন আরেকজনকে শুধু প্রশিক্ষণ দিতেই থাকবে তা না। প্রশিক্ষণ দিতে গিয়ে আমরাও অনেক প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হই। আমরা অনেক মানে ফিডব্যাক পাই প্রশিক্ষণার্থীদের থেকে। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঙ্গনটাকে কবুল করুন এবং আজকের গেস্ট ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সঞ্চালক ভাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার বক্তব্য, একাডেমিক, এবং আপনি তো আসলে আন্তর্জাতিক পারসন, তো এই জন্য আন্তর্জাতিক কথা আপনার আলোচনার ভিতরে বেশি আসছে। এটা আমরাও শুনে উপকৃত হয়েছি। এখন আমরা সর্বশেষ আমাদের আজকের যে অতিথি আছেন, সম্মানিত অতিথি যিনি আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, আমরা তার কাছে যাব। মাওলানা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। আরবি বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা, সবাই আমরা এই বিশ্ববিদ্যালয়ে থেকেই হচ্ছে পড়াশোনা করছি। আমাদের ফাজিল কামিল এখান থেকে অনেকের, তারপরে আবার আমাদের সার্টিফিকেটও আরবি বিশ্ববিদ্যালয়ের। তো আমরা হচ্ছে আবার যখন ফাজিল কামিল মাদ্রাসায় চাকরি করব, তখনও সেই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমরা সেখান থেকে পেপার আনবো, পেপার দেখব, আমরা বিভিন্ন পরীক্ষার হলে গার্ড দিব। সেখান থেকে বিভিন্ন বিষয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কানেক্টেড মানে সম্পর্ক আমাদের থাকবে, রিলেশন থাকবে, কানেকশন। তো আমরা অবশ্যই আপনাকে পেয়ে আজকে গর্বিত। আপনি আপনার
অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু দিবেন এবং আমাদের জ্ঞানাঙ্গনের জন্য আপনি কি করবেন, আমাদের দর্শকদের জন্য, আমাদের এখানে যারা রয়েছেন সে সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে দূরের যে যেখানেই শুনতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে পবিত্র মাস, পবিত্র সময়ে একটা জ্ঞানের একটা আমাদের সৎ উদ্দেশ্য। কারণ মানুষ মারা যাওয়ার পরে যে বিষয়টা থাকে, তিনটি বিষয় থাকে, তার মধ্যে একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয়েছে। যে আলহামদুলিল্লাহ আমরা আজকে যে প্ল্যাটফর্মটা শুরু করলাম এটার নাম হলো জ্ঞানাঙ্গন। আমরা খুব সহজেই বুঝতে পারি যে একজন মানুষ যদি মারা যায়, সেই মানুষকে যে জ্ঞান শিখিয়ে যায়, ওই জ্ঞান যতদিন চলমান থাকবে এই পৃথিবীতে অতদিন পর্যন্ত ওই মানুষটা কবরের মধ্যে সত্য থাকবে। তাই সেই হিসাবে হাদিসের অনুযায়ী যে আমরা কিন্তু আর একটা বিষয় তথ্য প্রযুক্তির মধ্যে যোগ করলাম, অর্থাৎ আমরা যদি একদিন না একদিন তো আমাদের চলে যেতে হবেই, তারপরে আমাদের যে সত্যের মানুষকে শেখানোর বা নলেজ শেয়ারিং এর যে উদ্দেশ্য, আমরাও শিখলাম তারাও শিখাইলো, এই যে একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদের যদি ভালো কিছু রিসোর্স থাকে, দিয়ে যদি যারাই উপকৃত হবে, এটা কিয়ামত পর্যন্তই হয়তো এইভাবে চলতে থাকবে। সব আমরা এটা একটা ভালো একটা সময়ে, ভালো একটা মাসে আমরা ভালো একটা উদ্যোগ শুরু করছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে জ্ঞানাঙ্গন এটা মূলত হয়তো যিনি শুরু করছেন তার তো একটা মহৎ উদ্দেশ্য আছেই। আমি সহজে বুঝি যে এটা একটা নলেজ শেয়ারিং বা পরস্পরের আমাদের একটা শিক্ষার একটা প্ল্যাটফর্ম। কারণ যারা পড়াশোনা করে তারাও নিজেদের পড়তে হয়, তারপর শিখাইতে হয়, এবং অন্যদের থেকেও, স্টুডেন্টদের থেকেও তারা শিখে। তাদের প্রশ্ন করলে এরপরে ওইটার উত্তর দিতে গিয়েও তারা শিখে। আর একটা কথাই আছে যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন ফায়েজ স্যার, এখন বর্তমানে উনি ইউজিসির চেয়ারম্যান। উনি একটা কথা বলছিলেন যে তোমরা হইলা জুনিয়র স্কলার, আমরা হইলাম সিনিয়র। অর্থাৎ এখানে এমন বড় কিছু আমরা হয়ে যাই না, আমরা তোমাদের কাছ থেকেও শিখবো, তোমরা আমাদের কাছ থেকে শিখবে। বিষয়টা এরকমই। এখন আমরা দিন যতই যাচ্ছে আমরা একটু বাচ্চার কাছ থেকেও আমাদের অনেক এখানে আমরা আসলে বিষয়টা মোটামুটি বলেছেন যে এখানে শুধু একটা সাইড দিয়ে আমরা কাজ করবো না, আমরা বিভিন্ন সময় অবস্থা অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে কাজ করতে গেলে যার যে স্ট্রং পয়েন্ট আছে, সাইড আছে, সেখানে আমরা হয়তো অবদান রাখার চেষ্টা করবো, আপনাদের কাজ করার চেষ্টা করবো। এখানে একটা বিষয় আমাদের খুব ভালোভাবে খেয়াল করা দরকার। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, এটা হলো রেগুলেশন। তথ্য প্রযুক্তি হলো চতুর্থ বিপ্লব। এখানে আমাদের আলেমদের এবং ইসলামী মনা যারা আছে আমাদের খুব ভালোভাবে অ্যাটাচ হওয়া উচিত। কিন্তু সমস্যা হইলো যে আমরা অ্যাটাচ হয়েছি, অনেকেই হোক, বিশেষ করে তরুণ প্রজন্ম অনেকেই অ্যাটাচ হয়েছে, কিন্তু আসলে এখানে আমাদের কি করা দরকার, আমাদের কি করা দরকার না, তারপরে আমরা একজনের কত দূর যাইতে পারি, কোথায় গিয়ে থামবো, ওইটাই আমরা শুনবো। অনেকে দেখা গেছে শুধু সারাদিন ফেসবুকিং করি, অনেকে দেখা গেছে যে শুধু হোয়াটসঅ্যাপ আছে বা অন্য কিছু, এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করি, রিল দেখে দেখে সময় নষ্ট করি। এখানে যে অনেক শেখার জায়গা আছে, এটা আমরা এখনো আসলে উপলব্ধি করতে পারি না। এটা আসলে আলেমদের মধ্যে খুব একটা বিষয় খুব সহজ যে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে একজন আলেম মানুষ, একজন সৎ মানুষ যদি এক জায়গায় থাকে, অনেকগুলো 10 জন মানুষ যারা নেগেটিভ সমাজে খারাপ কাজ করতে চায়, কিন্তু একজন ভালো মানুষ এখানে উপস্থিত, তখন কিন্তু সবাই উপস্থিত হবে। এখন এটা হলো আর একটা জগৎ, তথ্য প্রযুক্তির একটা জগৎ। এখানে যদি আমরা আলেমরা বা তরুণ আলেমরা বা সৎ মানুষরা, ইসলামপন্থীরা সুন্দরভাবে যদি নিজেরা
না করতে পারি বা আমাদের বিতরণটা যদি এইভাবে না থাকে, তাহলে কিন্তু এখানে আমরা আসলে সফল না। এখান থেকে আমাদের ভালো কিছু নেওয়ার থেকে আমরা আসলে পিছিয়ে যাবো এবং আমাদের জেনারেশন ধ্বংস হবে। অনেক বড় বড় মেধা আমি দেখেছি, বিশেষ করে শুধু এই অর্থাৎ একটু খারাপভাবে ব্যবহার করার কারণে কোনো পরিকল্পনা ছাড়া তারা ধ্বংস। এই জন্য আমাদের খুব ভালোভাবেই বোঝা দরকার আজকে যে আমরা করাই, এখন যে আমরা এই কথাগুলো বলতেছি ইচ্ছা করলে আপনি এটা কিন্তু তথ্য প্রযুক্তির খুব সহজ এবং সুন্দর একটা উদাহরণ এবং আমাদের বিশাল একটা সুযোগ। আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি শুনতে পাচ্ছেন। শুধু সেটাও না, আপনি এখন শুনবেন না, পরে আপনার সুযোগ মতো শুনবেন, সেটা আপনার এই একটা এরপর হলো সংস্কৃতি, তারপর হইলো সহজলভ্যতা। এখানে যারা আপনারা যাদের কথা শুনলেন, এই ধরনের স্পিকারদের আমি যদি যে কোনো একটা অফলাইনে জায়গায় আনতে যাই বা সময় নিতে চাই, এদের জন্য যেরকম অনেক কষ্ট পায়, কষ্টলি, সেটা কিন্তু আপনি অল্পের ভিতরে পাচ্ছেন। যদি এখানে কষ্ট নেই, আপনাকে যে অ্যাকোমোডেশন করে ক্লাস মিলে সেখানে কিন্তু 300, 350 হাজার টাকা এভাবে সুন্দরভাবে কিন্তু তথ্য সহজে এই বিষয়গুলো দিয়ে দিচ্ছে। এটা আমি যেখানে থাকি না কেন, আমি আমার সুযোগ আপনারা আপনাদের মতো কিছু এটা কিন্তু একটা বিশাল সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগান। কিন্তু এখানেই আমাদের দুর্ভাগ্য যে আমরা সময় পাই, কিন্তু এই সময়টা আমরা পাই। আমি সহজ উদাহরণ দিই যে আমার নানা মারা গেছে 2000 উনি মারা যাওয়ার পরে আমাদের খবর পাইতে সকাল মারা গেছে, বিকেলে আমরা খবর পাই, সাইকেলে আমার এখন হয় কি যে সেকেন্ডও লাগে না অফিসে তার থেকে একটু সময় পাই, সময় আমাদের বেশি গেল